ফ্যাসিবাদ স্বৈরাচারের আমলে যেভাবে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, সংগঠনকে ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রতিটি সাংবিধানিক সংগঠনকে যেমন ধ্বংস করে দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম একটি ছিল বাংলাদেশের শিক্ষা খাত। আপনি দেখেছেন মাননীয় স্পিকার, আপনার পরিষ্কার মনে আছে কিভাবে সেই সময় নকলকে উৎসাহিত করা হয়েছিল, কিভাবে সেই সময় অটো প্রমোশন দিয়ে আমাদের ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আমরা এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি। মাননীয় স্পিকার, আমাদের শিক্ষা খাতের অনেকগুলো সমস্যা রয়েছে যা ফ্যাসিবাদ স্বৈরাচারের সময় শুরু হয়েছিল এবং পরিকল্পিতভাবেই তা করা হয়েছিল বলে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্য যেমন প্রাথমিক সহ সকল পর্যায়ে শিক্ষকদের প্রশিক্ষণ, সঠিকভাবে ভালো প্রশিক্ষণ দেওয়ার জন্য, একইভাবে বিভিন্ন বিতর্কিত বিষয়গুলো সিলেবাসগুলো থেকে ধীরে ধীরে সরিয়ে আনা, একইভাবে শিক্ষার বিভিন্ন উপকরণ নিশ্চিত করা, এই সকল বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিতে চাই মাননীয় স্পিকার। এবং এই কারণেই আপনি দেখেছেন মাননীয় স্পিকার, এবার বাজেটে বর্তমান সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছে। এবং মাননীয় স্পিকার, আমরা দেখেছি পৃথিবীতে যে কটি দেশ উন্নতি করেছে প্রত্যেকেই তারা শিক্ষা খাতে সকল সময় বরাদ্দ বেশি রেখেছে। মাননীয় স্পিকার, ইজিপ্ট, সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে লেখা আছে, যদি কোনো জাতিকে ধ্বংস করতে হয় তাহলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। মাননীয় স্পিকার, আমার কেন জানি মনে হয় এই বাক্যটিকে ফ্যাসিবাদ স্বৈরাচার মনে প্রাণে গ্রহণ করেছিল কাউকে খুশি করার জন্য। মাননীয় স্পিকার, কোন একটি বিশেষ গোষ্ঠী, কোন একটি বিশেষ দেশকে খুশি করার জন্য তারা এই নীতিটি গ্রহণ করেছিল। মাননীয় স্পিকার, বর্তমান সরকার সম্পূর্ণভাবে এটির বিরোধী এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে শিক্ষা দেওয়ার জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো শিক্ষার নিশ্চয়তা দেওয়ার জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যারা গড়ে তুলবেন সেই সকল শিক্ষকদেরকে সুন্দরভাবে সঠিক ভালো ট্রেনিং দেওয়ার জন্য সকল উদ্যোগ বর্তমান সরকার গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, এই কার্যক্রম যাতে আমরা সঠিকভাবে চালিয়ে যেতে পারি সেজন্য মাননীয় স্পিকার আমরা যে পরিকল্পনা গ্রহণ করছি, আগামী 5 বছরে ইনশাল্লাহ বাজেটের শতকরা 5% আমরা শিক্ষা খাতে পর্যায়ক্রমিক ভাবে বরাদ্দ করব, জিডিপির 5%। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা যতই বলি না কেন, ছোটবেলায় একটি লেখা পড়েছিলাম বইয়ের মধ্যে, স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। যদি স্বাস্থ্য কারো নষ্ট হয়ে যায়, তাকে যা কিছুই দেওয়া হোক না কেন, কোনো কিছু ভালো খাবার দেওয়া হোক, ভালো পোশাক দেওয়া হোক, ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হোক, কোনো কিছুই সে উপভোগ করতে পারবে না। মাননীয় স্পিকার, আমরা অতীতের শিক্ষা ব্যবস্থার যে করুণ চিত্র সংক্ষেপে আপনার সামনে তুলে ধরেছিলাম। মাননীয় স্পিকার, একইভাবে ফ্যাসিবাদ স্বৈরাচারের সময় স্বাস্থ্য খাতকেও সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, বলতে দ্বিধা নেই, আমার স্ত্রী যেহেতু একজন চিকিৎসক, আমার আশেপাশে যে কোনো ভাবেই হোক, সে কারণেই হোক, বহু চিকিৎসক আমার আশেপাশে আছেন, আমার পরিবারের মধ্যেই হোক, পরিবারের আশেপাশে হোক। সবার থেকে যে ধারণাটা আমি পেয়েছি মাননীয় স্পিকার, বলতে দ্বিধা নেই যে ফ্যাসিবাদী স্বৈরাচার সরকার বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে অন্য কারো হাতে মনে হয় তুলে দিয়েছিল। একটি বিশেষ দেশকে সুবিধার জন্য ধ্বংস করে দেওয়া হয়েছিল আমাদের চিকিৎসা ব্যবস্থা। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা বাজেট উপস্থাপনের দিন ওনার বক্তব্যে উনি বলেছেন যে সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা অসুস্থ। আমি ওনার সাথে, উনি বলেছিলেন 100% অসুস্থ, আমি বলেছিলাম 100% না, 101% অসুস্থ। মাননীয় স্পিকার, আজও একইভাবে সেই কথার পুনরাবৃত্তি করতে চাই। মাননীয় স্পিকার, সেজন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি পর্যায়ক্রমিক ভাবে আমরা এই চিকিৎসা ব্যবস্থাকে ধীরে ধীরে গড়ে তুলতে চাই, জনগণের উপযোগী করে তুলতে চাই। সেজন্য মাননীয় স্পিকার, এই চিকিৎসা খাতকে গড়ে তোলার পাশাপাশি জনগণ যাতে সুবিধা পায়, সেজন্যই মাননীয় স্পিকার আমরা এই বছর বাজেটের
2% বরাদ্দ রেখেছি চিকিৎসা খাতের জন্য এবং পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছর এটিকে আমরা 5% উন্নীত করতে চাই মাননীয় স্পিকার জিডিপির। মাননীয় স্পিকার, বর্তমান যুগে বর্তমান বিশ্বে ইউরোপে তারা একটি নীতি গ্রহণ করেছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ একজন মানুষ অসুস্থ হবার আগেই যদি তাকে আমরা সচেতন করার মাধ্যমে অসুস্থ হওয়া থেকে দূরে রাখতে পারি, তাহলে সেই মানুষটি যেমন উপকৃত হবে, সেই মানুষটি যেমন সুস্থ থাকবে, একইভাবে মাননীয় স্পিকার রাষ্ট্র বা জনগণের অর্থ কম খরচ হবে এবং একইভাবে মাননীয় স্পিকার তার ফলে যেটি হবে, যে মানুষটি শেষ পর্যন্ত অসুস্থ হবে সে যখন হাসপাতালে যাবে সে কিছুটা হলেও বেটার চিকিৎসা, বেটার সুবিধা পাবে। এবং সে কারণে মাননীয় স্পিকার জনগণকে আরো সচেতন করার জন্য, স্বাস্থ্যর বিষয়ে আরো সচেতন করার জন্য আমরা নির্বাচনের আগে বলেছিলাম আমরা সারা বাংলাদেশে 1 লক্ষ হেলথ কেয়ারার অ্যাপয়েন্ট করতে চাই। মাননীয় স্পিকার, আপনি জানলে খুশি হবেন এবং আপনার মাধ্যমে এই সংসদে আমি জানাতে চাই যে আমরা এই 1 লক্ষ হেলথ কেয়ার অ্যাপয়েন্ট করার কাজ শুরু করেছি। মাননীয় স্পিকার, অতি শীঘ্র এটি ঘোষণা করা হবে। মাননীয় স্পিকার, আপনি জানলে খুশি হবেন এবং এই সংসদের মাধ্যমে আমি সকলকে, আপনার মাধ্যমে এই সংসদের সকলকে জানাতে চাই যে বাংলাদেশে আরেকটি শ্রেণীর মানুষ আছে যাদের চিকিৎসা পেতে খুবই কষ্ট হয়, বিশেষ করে গ্রামে গঞ্জে যে মানুষগুলো থাকে। কারা তারা? তারা হচ্ছে আমাদের সন্তানেরা, আমাদের শিশুরা। তাদের চিকিৎসা ব্যবস্থা সেভাবে নেই বললেই চলে, একদম শূন্যের কোঠায়। মাননীয় স্পিকার, বর্তমান সরকার দ্রুততার সাথে 5টি বিভাগে 5টি সম্পূর্ণভাবে 200 বেডের 5টি শিশু হাসপাতাল চালু করার উদ্যোগ গ্রহণ করেছে, যেটি ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করছি মাননীয় স্পিকার আগামী সেপ্টেম্বর মাসে এই টোটাল 1000 বেডের হাসপাতালগুলো তো চালু হবে শিশুদের জন্য শুধুমাত্র। মাননীয় স্পিকার, গত কয়েক মাসে আমি বাংলাদেশের অনেকগুলো এলাকা ঘুরেছি, বহু মানুষের সাথে আমার কথা হয়েছে। মাননীয় স্পিকার, ফ্যাসিবাদের আমলে, স্বৈরাচারের আমলে শুধু উন্নয়নের কথা শুনতাম, কিন্তু যখন মাননীয় স্পিকার আমি দেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছি, বহু মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে কথা বলেছি, যখন তাদের এলাকাগুলো সম্পর্কে জেনেছি, তখন মাননীয় স্পিকার সেই ফ্যাসিবাদের উন্নয়নের সেই গল্প এবং বাস্তবতার মধ্যে কোনোই মিল পাইনি মাননীয় স্পিকার। এবং মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের নেতা তার নিজের জেলা যেহেতু সিলেট, বিগত বাজেট উপস্থাপনের দিন উনি ঢাকা সিলেট হাইওয়ের কথা বলেছিলেন এবং সেই সাথে তখন স্পিকার সাহেব সেদিন উপস্থিত ছিলেন, সেই সাথে আমাকেও একটু সংযুক্ত করেছেন সিলেটের সাথে, স্পিকার সাহেবকেও সংযুক্ত করেছিলেন আত্মীয়তার সূত্রে সিলেটের সাথে। মাননীয় স্পিকার, আপনি জানলে খুশি হবেন মাননীয় স্পিকার, এবং আপনার মাধ্যমে আমি বলতে চাই যে এই সকল কাজগুলো পর্যায়ক্রমিক ভাবে আমরা শুরু করেছি, ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা জনগণকে এর সুফল পৌঁছে দিতে পারবো। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আরেকটি খাতের কথা উল্লেখ না করলেই নয়। বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি অনেকগুলো খাতের মধ্যে একটি খাতকে স্বৈরাচার এবং তার আশেপাশের ক্লোজ যারা লোকজন ছিল তারা বেছে নিয়েছিল নিজেদের পকেট ভারী করার জন্য। মাননীয় স্পিকার, কোন সেই খাতটি? সেই খাতটি ছিল মাননীয় স্পিকার বিদ্যুৎ সেক্টর। ফ্যাসিবাদের সময় 1.5 দশকে বিদ্যুৎ খাত থেকে হরিলুট হয়েছে কমপক্ষে মাননীয় স্পিকার 3 লক্ষ কোটি টাকা। কুইক রেন্টাল গুলোকে, এইটি ছিল তাদের কুইক রেন্টালের নামে কুইক মানি অর্জনের একটি সেক্টর, কুইক দুর্নীতির একটি সেক্টর। মাননীয় স্পিকার, এই কুইক রেন্টাল গুলোকে কমপক্ষে 1,30,000 কোটি টাকারও বেশি ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছিল, কিন্তু মাননীয় স্পিকার জনগণ কিন্তু তার সুফল পায় নাই। মাননীয় স্পিকার, জ্বালানি খাত ফ্যাসিবাদের শাসন আমলে সম্পূর্ণভাবে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল এই জ্বালানি খাতকে, এবং শুধু তাই নয় মাননীয় স্পিকার, সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছিল সেটি হচ্ছে মাননীয় স্পিকার স্বাভাবিকভাবে জ্বালানি এটি আমাদেরকে ইম্পোর্ট করে আনতে হয় বিদেশ থেকে। আমরা এখানে আমাদের কোনো
তেলের খনি নেই, ডিজেল বলেন, পেট্রোল বলেন, যেটি আমাদেরকে সম্পূর্ণভাবে বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়। কিন্তু ইম্পোর্ট করে আনতে হলেও মাননীয় স্পিকার, যে মজুদটি রাখা উচিত আপৎকালীন সময়ের জন্য, সেই মজুদের উপরে কোন রকমই নজর দেওয়া হয়নি। ফলে আগে মাত্র 30 দিনেরও কম মজুদ আমাদের হাতে থাকতো। বিগত 3 মাস কাজ করার ফলে, বিশেষ করে যখন এই সমস্যা তৈরি হলো মধ্যপ্রাচ্যের, আমরা কাজ শুরু করেছি এবং পর্যায়ক্রমিক ভাবে মাননীয় স্পিকার আমরা এই মজুদটাকে এখন 45 দিনের উপরে নিয়ে গেছি এবং ইনশাল্লাহ এটিকে আমরা 90 দিন পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনি জানলে আশ্চর্য হবেন মাননীয় স্পিকার, বিগত স্বৈরাচারের সময় 17 বছর ধরে বাংলাদেশের যে বাপেক্স আছে, আমাদের যে গ্যাস কূপ খননের যে সংস্থাটি আছে, তাদেরকে কোনোভাবেই কোন রকম ভাবে সুযোগ দেওয়া হয়নি কাজ করার জন্য। মাননীয় স্পিকার, সম্পূর্ণভাবে বিদেশিদের হাতে এটি ছেড়ে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, বর্তমান সরকার বাপেক্সকে সক্রিয় করে আবার গড়ে তুলছে, তাদের জন্য রিগ আমদানি করা হচ্ছে এবং তারা নিজেরা গ্যাস কূপ খনন করবে। মাননীয় স্পিকার, তারা নিজেরা গ্যাস কূপ খনন করার মাধ্যমে নতুন গ্যাস কূপ খনন করবে, পুরনগুলোতেও তারা গ্যাসের অনুসন্ধান করবে। মাননীয় স্পিকার,